আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। করোনা মহামারীর কারণে বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এতে শিক্ষা কার্যক্রম ভাবে ব্যয় ঘটছে। ঠিক এই অবস্থায় চট্টগ্রাম জেলা প্রশাসক ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অ্যাপের মাধ্যমে ফেসবুক এর মাধ্যমে অনলাইন আয়োজন করে। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়কে। ধন্যবাদ জানাচ্ছি প্রতিটি জেলা প্রশাসক সহ আইসি এবং এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তাদেরকে। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিষয়ে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ মোহাম্মদ ওসমান গনি, সহ শিক্ষক গণিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টুডেন্ট কলেজ, আগত, চট্টগ্রাম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় মুনাফা এই অধ্যায়ে আজকে প্রথম ক্লাস। চলো পাঠ শুরু করি। আজকে আমরা অধ্যায় মুনাফা মুনাফা এই অধ্যায়ে আমরা দুটো ক্লাসে করেছি। প্রথম ক্লাস। এই পাঠ আজকের আলোচনাগুলো করার পর আমরা যে সুফলগুলো অর্জন করব হচ্ছে: এক, লাভ ক্ষতি কি তা ব্যয় করতে পারবে। দুই, মুনাফা কি তা বলতে পারবো। তিন, সরল মুনাফার হার নির্ণয় করতে পারবো। চার, আসল মূলধন সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবো। পাঁচ, সময় সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবো। তো আমাদের এই শিখন গুলো এই পাঠ থেকে আমরা পেয়ে যাব। তো আজকে দুটো বিষয়ে আলোচনা করব। প্রথম বিষয়টা হচ্ছে লাভ ক্ষতি সংক্রান্ত। আমরা জানি লাভটি কিভাবে হিসেব করা হয়। ধরো তুমি একটা কলম 10 টাকা দিয়ে কিনার, তোমার কলম পছন্দ হচ্ছে না, তুমি তোমার বন্ধুর কাছে কলমটা বিক্রি করতে চাচ্ছ। তোমার বন্ধুকে বললা যে তুমি কটা 10 টাকা দিয়ে কিনেছো, যেহেতু কলমটা পুরাতন হয়েছে, কিছুদিন ব্যবহার হয়েছে, তাই তুমি এটা 60 টাকায় বিক্রি করতেছ। তোমার বউ রাজি হলো। কলমটা কিনেছো 10 টাকায়, বিক্রি করতে চাও 60 টাকায়। তোমার ক্রয় মূল্য বেশি ছিল, ক্রয় মূল্য কম ছিল, তোমার এতে ক্ষতি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূল্য বেশি, ক্রয় মূল্য কম, অর্থাৎ ক্ষতি। তাহলে ক্ষতি নির্ণয় সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ধরো একজন কৃষক 10 কেজি ধান ক্রয় করেছে। ক্রয়কে সে মজুত করে রেখে সে কিছুদিন পরে সেই ধানগুলো বিক্রি করবে। সে 10 কেজি ধান করেছিল, তার প্রতিটি ক্রয় মূল্য ছিল 60 টাকা করে। ঠিক আছে, 60 টাকা করে সে করেছে। এখন সে যখন বিক্রি করতে, সে চিন্তা করেছে আমি যেহেতু ধানগুলো এতদিন রেখেছি, বেশি দামে বিক্রি করব। তো সে 62 টাকা দরে সে বিক্রি করতে চাচ্ছে বা বিক্রি করবে। তো সে চিন্তা করলো তার এখানে কি হবে, লাভ হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তাহলে লাভ পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখন আমরা এই বিক্রয়কে আবার দুভাবে প্রকাশ করতে পারি: ক্রয় মূল্য লাভ, আবার ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। ভাবে ক্রয় মূল্যকে দুভাবে প্রকাশ করতে পারি: বিক্রয় মূল্য ক্ষতি, বিক্রয় মূল্য লাভ। এ হচ্ছে লাভ ক্ষতি সংক্রান্ত সূত্র বলি। চলো আমরা কি গাণিতিক সমস্যায় যাই। একটি দ্রব্য ৭৫০০ টাকায় বিক্রি করলে ৯০০ টাকা হয়। যদি দ্রব্যটি ৮৫০০ টাকায় বিক্রি করা হয়, তবে কত টাকা লাভ বা কি হবে? তো আমরা দেখাচ্ছি এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য ৭৫০০ টাকা
এবং ক্ষতির পরিমাণ হচ্ছে 900 টাকা। আমরা জানি ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি। তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য হচ্ছে 7500 টাকা আর ক্ষতির পরিমাণ হচ্ছে 900 টাকা, যোগ করে আমরা পাচ্ছি 8400 টাকা। আবার প্রশ্নে বলা ছিল যে দ্রব্যটি 8100 টাকায় বিক্রি করলে তা দ্রব্যটির মূল্য অপেক্ষা বেশি হয়। ঠিক আছে, দ্রব্যটির ক্রয় মূল্য বেশি হয়, সুতরাং এখানে লাভ হবে। লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আমি আগের প্রশ্নের মধ্যে অর্থাৎ প্রশ্নের মধ্যে আমাদের বিক্রয় মূল্যটা দেওয়া ছিল 1500 টাকা এবং মূল্যটা আমরা হিসাব করে বের করেছি 8400 টাকা। তাহলে লাভের পরিমাণ হচ্ছে 100 টাকা। 8500 বিয়োগ 8400 সমান 100 টাকা, অর্থাৎ দ্রব্যটি 100 টাকা লাভ হবে। তো তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই অঙ্কটা নিয়ে তোমরা করতে পারো। তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিই, এই 30 সেকেন্ডে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি প্রশ্ন দেওয়ার চেষ্টা করব যে অঙ্কটা নিয়ে এতক্ষণ আলোচনা ছিল। জি হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো স্যার, হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ, আমি বুঝতে পারছি, তুমি প্রশ্ন করো। হ্যালো স্যার, হ্যালো। হ্যালো। জি হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা জি যাচ্ছে, স্যার, তুমি প্রশ্ন আসসালামু করো। আলাইকুম স্যার। যে আমি অঙ্কটা নিয়ে আলোচনা করেছি সেই অঙ্কটা নিয়ে প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তী পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে একটি দ্রব্য 8056 টাকায় বিক্রি করায় 7% লাভ হয়। 8000 একটি দ্রব্য 856 টাকায় বিক্রি করায় 5% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, প্রথমে আমরা ধরে নিব যে দ্রব্যটির ক্রয় মূল্য 1 টাকা। এখন 7% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 7 বা 160 টাকা। এখন বিক্রয় মূল্য 160 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 107 ভাগ 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 856 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 856, নিচে হচ্ছে 107। আমরা প্রথমে 100 সাথে 856 গুণ করব, গুণ করে পাচ্ছি 85,600 টাকা। এই 85,600 টাকাকে আমরা 107 দিয়ে ভাগ করব, ভাগ করে আমরা পাচ্ছি 800 টাকা। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য 800 টাকা। অর্থাৎ আমরা এই অঙ্ক থেকে দেখতে পাচ্ছি একটা দ্রব্যের বিক্রয় মূল্য দেওয়া আছে এবং সেই যে মূল্য দেওয়া আছে সে বিক্রি করাতে তার 7% লাভ হয়েছে, ক্রয় মূল্য আমাকে বের করতে বলেছে। তো এই ধরনের গাণিতিক সমস্যা সমাধানটা আমরা ঠিক এভাবে করব। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে এই অঙ্ককে নিয়ে তোমরা করতে পারো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই। হ্যালো। আরেকটা গাণিতিক সমস্যা, একটি দ্রব্য 8% ক্ষতিতে বিক্রি করা হয়। 8% ক্ষতিতে
বিক্রি করা হলো। দ্রব্যটি 800 টাকা, আরো 800 টাকা বেশি হলে, বেশি মূল্য বিক্রি করলে 8% ক্ষতি হতো। দ্রব্য ক্রয় মূল্য কত? আমি বলছি, একটি দ্রব্য 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো। দুটির ক্রয় মূল্য। এখানে দুটো অংশ, একটা হচ্ছে 8% ক্ষতি, আবার হচ্ছে 8% লাভ। তো আমরা একবার 8% ক্ষতিতে ক্রয় মূল্য বের করব, আবার 8% ক্ষতিতে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করব। আবার বলছি, 8% ক্ষতি বিক্রয় মূল্য বের করব, আবার 8% লাভে বিক্রয় মূল্য বের করব। তো দেখো সমাটা, ধরি বটির ক্রয় মূল্য 100 টাকা। এখন 8% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 8 বা 92 টাকা। আবার 8% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 8 বা 108 টাকা। তো আমরা এখানে দুটো বিক্রয় পাচ্ছি। 8% ক্ষতি বিক্রয় মূল্য পাচ্ছি 92 টাকা, 8% লাভে বিক্রয় মূল্য পাচ্ছি 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য বেশি হচ্ছে 108 বিয়োগ 92 সমান হচ্ছে 16 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য বেশি হয় 16 টাকা। এখন বিক্রয় মূল্য 16 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 16 ভাগের 100 টাকা, 16 ভাগের 100 টাকা। এবং বিক্রয় মূল্য 100 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 800 ডিভাইডেড বাই 16। ক্যালকুলেশন করব, 800 এবং 100 গুণ করব, সেই গুণকে আমরা 16 দিয়ে ভাগবো, ভাগফল পাবো 5000 টাকা। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 5000 টাকা। তোমরা কি সবাই অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো? তারপরেও যদি অংশ যদি না বুঝে থাকো, তোমরা প্রশ্ন করতে পারো। বুঝেছি স্যার। বুঝেছি। ঠিক আছে, আমি পরবর্তী গাণিতিক সমস্যায় যাচ্ছি। একজন গম ব্যবসায়ী কিছু গম 9500 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হলো। ওই গম কত টাকায় বিক্রি করে 7% লাভ? আবার বলছি, একজন গম ব্যবসায়ী কিছু গম 9500 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হবে। ওই গম কত টাকায় বিক্রি করলে 7% লাভ হবে? এই অঙ্কটার দু অংশ। আমরা প্রথম 5% ক্ষতি হিসেবটি দিয়ে ক্রয় মূল্য বের করব। সেই ক্রয় মূল্যটাকে কাজে লাগিয়ে 7% লাভে ক্রয় মূল্যটা বের করব। আবার বলছি, 5% ক্ষতি এই হিসেবটি দিয়ে আমরা ক্রয় মূল্য বের করব। সেই ক্রয় মূল্যটা কাজে লাগিয়ে আমরা 7% লাভে বিক্রয় মূল্য বের করব। সমান দেখো, মনে ক্রয় মূল্য 100 টাকা। এখন 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 বা 95 টাকা। গমের বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 95 ভাগের 100 টাকা। বিক্রয় মূল্য 9500, যেটা আমাদের প্রশ্নে দেওয়া হলো। 9500 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 9500 ডিভাইডেড বাই 95। আমরা এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি 10,000 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল 10,000 টাকা। আচ্ছা, আবার 7% ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 যোগ 7 বা 100 টাকা। এখন মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 107 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা, বিক্রয় মূল্য 107 টাকা, আর ক্রয় মূল্য 10 টাকা, যেটা আমরা প্রথম ধাপে বের করে আসছিলাম।
10,000 টাকা হলে ক্রয় মূল্য হবে 160 গুণ 10,000 ডিভাইডেড বাই 100। ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 10,700 টাকা। সুতরাং ও গম 10,700 টাকা বিক্রি করলে তার 7% লাভ হতো। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়ে থাকে, দৈনন্দিন হিসেব নিকাশের ক্ষেত্রে কাজে লাগে। তোমরা কি এই অঙ্কটা বুঝতে পেরেছো? যদি না বুঝে থাকো প্রশ্ন করতে পারো। ইয়েস স্যার। আবার বলো, কেউ কি বলতে চাচ্ছিলা? কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে। নো স্যার। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরবর্তী টপিকে যাচ্ছি। তো আমরা এতক্ষণ 4টা অঙ্ক নিয়ে আলোচনা করেছি, এ ছিল লাভ ক্ষতি সংক্রান্ত। আমি এখন চলে যাচ্ছি মুনাফা সংক্রান্ত বিষয়। আজকে আমরা সরল মুনাফা সম্পর্কে দেখব। সরল মুনাফার অঙ্কগুলো করার জন্য বা সরল মুনাফা গাণিতিক সমস্যা সমাধান করার জন্য দুটো সূত্র লাগবে। প্রথম সূত্রটা হচ্ছে I equal to PNR, I equal to PNR, আর দ্বিতীয় সূত্রটা আছে P plus I, P plus I। এখানে P হচ্ছে আসল বা মূলধন, I হচ্ছে মুনাফা, N হচ্ছে সময়। সময়টা এখানে হিসাব করা হবে। মুনাফার হার, R equal to হচ্ছে মুনাফার হার, A equal to হচ্ছে মুনাফা। আমি আবার বলছি, আমাদের সরল মুনাফা নির্ণয়ের জন্য দুটো সূত্র হবে। আমাদের প্রথম সূত্রটা হচ্ছে I equal to PNR, দ্বিতীয় সূত্রটা হচ্ছে A equal to P plus I। এখানে P হচ্ছে আসল বা মূলধন, আর I হচ্ছে মুনাফা, N হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার, এ হচ্ছে মুনাফা আসল। তো চলো আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। জামাল সাহেব ব্যাংকে নির্দিষ্ট মুনাফায় 4,000 টাকা জমা রেখে 3 বছর পর মুনাফা আসলে 5,500 টাকা ফেরত পেলেন। আবার বলছি, জামাল সাহেব ব্যাংকে নির্দিষ্ট হার মুনাফায়, দেখো এখানে বলা হচ্ছে নির্দিষ্ট হার মুনাফায়, অর্থাৎ এখানে মুনাফার হারটা দেওয়া নাই। 4,000 টাকা রেখে, জমা রেখে, 4,000 টাকাটা হচ্ছে এখানে আসল, 4,000 টাকাটা হচ্ছে এখানে আসল। 3 বছর পর, তাহলে সময় n equal to 3 বছর, মুনাফা আসল 5,500 টাকা ফেরত পেলেন। মুনাফা আসল 5,500 টাকা হচ্ছে তোমার এ এর মান, ঠিক আছে, যেটাকে আমরা মুনাফা আসল বলছি। আচ্ছা, তো আমাদের এখানে কি কি প্রশ্ন হতে পারে? আমাদের এখানে দুটো জিনিস জানা নাই। একটা হচ্ছে তিনি কত বছর পর, তিনি 3 বছর কত টাকা মুনাফা পেলেন, তিনি 3 বছর পর কত টাকা মুনাফা পেলেন। আচ্ছা, তাহলে মুনাফা অর্থাৎ আয়ের মানটা জানতে চাওয়া হচ্ছে এখানে। আর খ নাম্বারে জানতে চাওয়া হচ্ছে তিনি কত টাকার মুনাফায় ব্যাংকে টাকা জমা রেখেছেন, অর্থাৎ আর এর মানটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে ক নাম্বারটাতে জানতে চাওয়া হচ্ছে আয়ের মান, আর খ নাম্বারটাতে জানতে চাওয়া হচ্ছে আর এর মান। তো আমরা সমাধানটা দেখি। সমাধান দেওয়া আছে, আসল P equal to 4,000 টাকা, সময় n equal 3 বছর, এবং মুনাফা আসল equal to 5,500 টাকা। আমাদের যেহেতু মুনাফা নির্ণয় করতে বলেছে, আমাদের এখানে আসল দেওয়া আছে এবং মুনাফা দেওয়া আছে, সেজন্য আমরা সূত্র ব্যবহার করব I equal to A minus P, I equal to A minus P। এর মান হচ্ছে 5,500 আর P এর মান হচ্ছে 4,000 টাকা, করে আমরা পাচ্ছি 1,500 টাকা, 1,500 টাকা। এরপর আসো খ নাম্বারে আমাদের মুনাফার হার জানতে চেয়েছে। ঠিক আছে, প্রথমে আমরা প্রশ্নে যেসব তথ্য দেওয়া আছে সেগুলো লিখছি। দেওয়া আছে আসল P equal to 4,000 টাকা, সময় n equal to 3। আমরা
ক অংশ থেকে মুনাফাটা বেরছিলাম সেটা আমরা এখানে ব্যবহার করব। সেজন্য লেখা হয়েছে পণ্য হতে পাই মুনাফা আই ইকুয়াল 1500 টাকা। আমরা সূত্র জানি যে আই ইকুয়াল টু পি এন আর। যেহেতু এখানে আর এর মানটা বের করতে হচ্ছে, তো 8 টাকা আমরা বাম পাশে আসবো, আর ডান পাশে হবে আই বাই পি এন। আই এর মান হচ্ছে 1500 লিখলাম, পি এর মান হচ্ছে 4000, এন এর মান হচ্ছে 3। দেখো আমাদেরকে এখানে মুনাফার হার নির্ণয় করে বলা হয়েছে, অর্থাৎ শতকরা পরিমাণটা নির্ণয় করতে হবে। তো আমরা 100/1 দ্বারা গুণ করব, 100 গুণ করব। যখন তোমাকে মুনাফার হার নির্ণয় করতে বলা হয় তখন তুমি 100/1 দ্বারা গুণবা এবং 100 গুণ করবা। ঠিক আছে, তো আমরা 1500 গুণ 100 নিচে 4000 গুণ 3 এই অংশটাকে ক্যালকুলেশন করব। আর গুণ আকারে যে পরবর্তী 100/1 আছে সেটার অর্থ হচ্ছে শতকরা চিহ্ন। 100/1 পরিবর্তে আমরা শতকরা চিহ্নটা ব্যবহার করব। আর প্রথম যে অংশটা আছে, ঠিক আছে, 1500 গুণ 100 নিচে হচ্ছে 4000 গুণ 3, এই অংশটা ক্যালকুলেশন আমরা পাবো 12/2 অর্থাৎ 12.5%। 12.5% আমরা মুনাফা পেয়েছি। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা আরেকটা গাণিতিক সমস্যা যাই। কোন আসল 5 বছরে মুনাফা আসলে 26,000 টাকা। কোন আসল 5 বছরে মুনাফা আসলে 26,000 টাকা। মুনাফা আসলের 9/4 অংশ। আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে আসল কত, খ মুনাফার হার নির্ণয় করো। আসল কত, মুনাফার হার নির্ণয় করো। ঠিক আছে, প্রথমে আসো আমরা আসল নির্ণয় করব। দেওয়া আছে মুনাফা আসল এ ইকুয়াল টু 26,000 টাকা এবং মুনাফা আসলের 9/4 অংশ। মুনাফা আসলের 9/4 অংশ, অর্থাৎ মুনাফা সমান আসল গুণ 9/4। মুনাফা সমান আসল গুণ 9/4। আমরা জানি আসল যোগ মুনাফা সমান হচ্ছে মুনাফা আসল। তো আমরা আসলটা ঠিক রাখ, মুনাফার পরিবর্তে লিখলাম আসল গুণ 9/4। আসল গুণ 9/4 অর্থাৎ মুনাফার পরিবর্তে লিখলাম, আর মুনাফা আসলের পরিবর্তে লিখলাম 26,000। আচ্ছা, বা দিয়ে আমরা তৃতীয় লাইনে আসলটাকে কমন নিলাম। কমন নেওয়ার পর আমরা পাচ্ছি 1 যোগ 9/4 সমান 20,000 টাকা। এই 1 গুণ 9/4 আমরা লসাগু করলাম। লসাগু করে পাচ্ছি লসাগু হচ্ছে 9, আর উপরে হচ্ছে যোগ 4, যোগ করলে 13, তাহলে 9/13। এই 9/13টাকে আমরা এখন ডান পাশে পক্ষান্তর করি। তাহলে 9টা আছে বাম পাশে ভাগ আকারে, ডান পাশে যাচ্ছে, তখন এটা গুণ আকারে হয়ে যাবে। আর 13টা ছিল গুণ আকারে, যখন পক্ষান্তর করছি তখন সেটা ভাগ আকারে হয়ে গেছে। অর্থাৎ আমরা 26,000-কে 9 দিয়ে গুণ করব, সেই গুণফলকে আমরা 13 ভাগ করব, আমরা পাবো 18,000 টাকা। অর্থাৎ আসল 18,000 টাকা। আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসছে। তারপর খ নম্বরে বলেছে মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার নির্ণয় করো। চলো পরবর্তী সমাধানে যাই। আমাদের প্রশ্নে দেওয়া ছিল উদ্দীপকে আসল এ ইকুয়াল টু 26,000 টাকা, আর আমরা ক নাম্বার থেকে পেয়েছি আসল পি ইকুয়াল টু 18,000 টাকা। সুতরাং আমরা মুনাফাটা বের করতে পারছি। সুতরাং মুনাফা আই ইকুয়াল টু এ মাইনাস পি। মুনাফা আই ইকুয়াল টু এ মাইনাস পি। এ হচ্ছে 26,000 টাকা আর পি হচ্ছে 18,000 টাকা। বিয়োগ করে আমরা পাচ্ছি 8,000 টাকা এবং সময় এন ইকুয়াল টু 5 বছর। এরপরে আমরা আবার সূত্রটা লিখলাম আই ইকুয়াল টু পি এন আর। তো আমরা যেহেতু আর এর মানটা নির্ণয় করতেছি, আরটা থাকবে বাম পাশে আর আই এবং পি এন থাকবে ডান পাশে, অর্থাৎ উপরে থাকবে নিচে হচ্ছে পি এন। আই এর মান হচ্ছে 8,000 টাকা আর পি এর মান হচ্ছে 18,000 টাকা, এন এর মান 5 বছর। যেহেতু এখানে আমরা শতকরা চিহ্নটা ব্যবহার করতে হবে, এই জন্য আমরা 100-1 লিখবো গুণ আকারে, আবার 100 দ্বারা গুণ করব।
100 ভাগের পরিবর্তে শতকরা চিহ্ন, আর 8000 গুণ 100 ডিভাইডেড 18000 গুণ 5 ক্যালকুলেশন করে পাচ্ছি 8 সমস্ত 9 ভাগের 8% বা 8.89%। এটাই হচ্ছে আমার মুনাফার হার। এটাই হচ্ছে আমার মুনাফার। এই ছিল আজকের মুনাফা সংক্রান্ত আলোচনা। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আশা করছি তোমাদের আর প্রশ্ন যদিও থাকে, আশা করছি তোমার কোনো প্রশ্নই। আচ্ছা, হ্যাঁ, যদি প্রশ্ন থাকে ফোন করতে আলোচনা থেকে। আচ্ছা, ঠিক আছে। তোমরা আজকে এই ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিরাপদে বাসায়, ঠিক আছে, বাইরে বের দরকার নেই, গিয়ে বেরোতে হবে, স্বাস্থ্যবিধি মেনে তারপরে বের হবে, ঠিক আছে, স্বাস্থ্যবিধি মেনে বের। আর তুমি বাসা বাদনে থাকতো না, 1 ঘন্টার উপর 20 সেকেন্ড ধরে হাত ধরে, ঠিক আছে, হাঁচি দিবে না। আর হাঁচি কাশি যদি দিলেও আসে বা কোনো হাঁচি কাশি দিয়ে, ঠিক আছে, যাতে জীবাণু ছড়াতে না পারে। সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ। নমস্কার। নমস্কার।